সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল না, বিশেষ কারণে আজকে এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটি নিয়ে বসেছি। কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন মেহেরপুর জেলা প্রতিনিধি প্রথম আলোর সহকর্মী আবু সাইদ। কথা বলবো আবু সাইদকে নিয়ে। একটু ভরাক্রান্ত মন তো আছেই। আমাদের এক সহকর্মী কুষ্টিয়ার হাসিবুর রহমান রুবেল 5 দিন নিখোঁজ থাকার পর গতকালকে তার গড়াই নদীতে লাশ পাওয়া গিয়েছে। সাংবাদিকদের লাশ অবশ্য খুব সস্তা। এদেশে সাংবাদিকদের হত্যা করলে কোনো বিচার হয় না। স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি পর্যন্ত খুব আলোচিত, বহুল আলোচিত সাগররুনির সহ কারোরই বিচার কিন্তু এদেশে হয়নি। এই বিষয়টি নিয়ে মূলত কথা বলবো আরও হয়তো কয়েকটা খবর নিয়ে। সাথে থাকবেন। আবু সাইদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি জানেন 5 দিন নিখোঁজের পর সাংবাদিকের মরদেহ উদ্ধার। এই হাসিবুর রহমান রুবেল দৈনিক কুষ্টিয়া খবরের ভারপ্রাপ্ত সম্পাদক এবং আমাদের নতুন সময় এর জেলা প্রতিনিধি ছিলেন। গত 3 তারিখে তিনি নিখোঁজ হন। কিভাবে দেখছেন এই সাংবাদিকদের এই নিখোঁজ হওয়া, হত্যা? তারপরেও আমরা এই সাংবাদিকতা করছি, কিভাবে ব্যাখ্যা করবেন? এখানে ব্যাখ্যার বড় বিষয় রয়েছে। এই যে সে কিন্তু শুধুমাত্র একটা প্রতিনিধি না, একটি আঞ্চলিক দৈনিকের ভারপ্রাপ্ত সম্পাদক, গুরুত্বপূর্ণ পদে রয়েছে, প্রেস ক্লাবের রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক। এরকম একজন ব্যক্তি দিনে দুপুরে হারিয়ে যায়, 5 দিন নিখোঁজ থাকে, তারপরে তার লাশ ভেসে ওঠে কোনো এক নদী নালায়। তখন আপনি কী ভাববেন? গণমাধ্যম কর্মীরা আসলে কোথায় নিরাপদ? কোথায় নিরাপদ গণমাধ্যম কর্মীরা? ঘরে, বাইরে? ঘরের ভিতরে সাগররুনি ছিল, ঘরের ভিতরে হত্যাকাণ্ড হয়েছে। রুবেলের লাশ পাওয়া গেল নদীতে। যে দেশে গণতন্ত্র যদি সমুন্নত থাকে, গণমাধ্যম সর্বাপেক্ষা মুক্ত থাকতে হবে। যদি গণতন্ত্র থাকতে হয় তো গণমাধ্যম মুক্ত থাকতে হবে, সাংবাদিকের কলম চলতে হবে। মানুষের খবর জানতে চায়। আর গণমাধ্যম কর্মীদের মূল পেশাই হলো খবর জানানো, সমাজকে সমাজের চেহারা দেখানো, সংগতি অসঙ্গতি, উন্নয়ন অসঙ্গতি, নানানবিধ বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীরা দূর দূরান্ত এলাকা, বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মানুষের সঙ্গে কথা বলে। সেই সব কাজ করতে গিয়ে একজন গণমাধ্যম কর্মী দিনে দুপুরে নিখোঁজ হয়ে তারপরে তার লাশ ভেসে ওঠে। পুলিশের এখানে পুলিশের যে এখন পর্যন্ত পুলিশ খুঁজে পেল না যে এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে। এখন পর্যন্ত তাহলে কোথায় আমরা নিরাপদ? একটা স্বাধীন রাষ্ট্রের মূল যে বিষয়গুলো থাকে, মৌলিক যে বিষয়গুলো থাকে, তার ভিতরে নিরাপত্তা একটা। আপনি নিশ্চয় জানবেন, নিরাপত্তাহীন রাষ্ট্র না। যেখানে নাগরিক নিরাপত্তাহীনতা থাকে, সেই রাষ্ট্র তো নিরাপত্তা থাকে না। এখানে গণমাধ্যম কর্মীরা আজকে সারা বাংলাদেশ সোচ্চার হয়েছে। সারা বাংলাদেশে গণমাধ্যম কর্মীরা সোচ্চার হয়েছে। তারা কলম বিরত দিতে চাচ্ছে, বিভিন্ন আন্দোলনে দিতে চাচ্ছে। তারা মানববন্ধন করছে, কলম ফেলে রাস্তায় দাঁড়াতে হচ্ছে তাদের। কোন কারণে?
এটা এখন এটা ভাববার বিষয়। আমাদের বাংলাদেশে সমগ্র মানব আজকে কোন জায়গায় আছে, দেশের নাগরিক অধিকার কতটুকু সমন্ত রাখতে পারছে সরকার? সরকারের এটা বিষয় না, ভাববার বিষয় না? সরকারের এটা দায়িত্ব না? এই দায়িত্ব থেকে সরকারকে এড়িয়ে যেতে পারে? আপনি কি মনে করেন? আমরা সাংবাদিকরা রাস্তায় দাঁড়াচ্ছে তো বহুদিন থেকেই দাঁড়াচ্ছে, নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, হত্যার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, মামলার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। সাংবাদিকদের তো খড়গহস্তের শেষ নাই। পূর্বের প্রচলিত যে আইন, বর্তমান যে প্রচলিত আইন, তার সাথে সংযুক্ত হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। আবার সাম্প্রতিক সময়ে আরেকটা আইন পাশ হতে যাচ্ছে যে ভুল তথ্যের ভিত্তিতে কোনো রিপোর্ট প্রকাশিত হলে তাকে 10 লক্ষ টাকা জরিমানা করা হবে। তো সাংবাদিকদের তো আষ্টে পিষ্টে বাঁধার জন্যে যে যে প্রক্রিয়াগুলা তথাকথিত, তাহলে একটি গণতান্ত্রিক সরকার এই প্রক্রিয়াগুলার জারি করার চেষ্টা করছে, প্রক্রিয়াগুলোকে এই কণ্ঠরোধের একটা চেষ্টা জারি রেখেছে। এটা যদি না হয়, 92 সালের পরবর্তী সময় থেকে আমার প্রায় 25 জন সাংবাদিক নিহত হয়েছেন, একটি সাংবাদিক হত্যার বিচার হয়নি, শত শত সাংবাদিক কাস্টডিতে গেছেন। সাংবাদিকের সেই বিচারাধীন সাংবাদিক এর সাথে যুক্ত হচ্ছে এখন যে কোনো কারোর বিরুদ্ধে নিউজ হলেই সেই ধরনের, সে যদি রাজনৈতিক নেতা হয় তাহলে অমনি একটা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। মেহেরপুর প্রতিদিন যে স্টুডিওতে বসে কথা বলছেন, মেহেরপুর প্রতিদিন ওই একটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলা ফেস করে আসলো। সাম্প্রতিক সময় সেই মামলা থেকে মেহেরপুর প্রতিদিন মুক্তি পেয়েছে। তাহলে এই যে নীলফামারীর কামরুজ্জামান, যশোরের সাইফুল আলম, শামসুর রহমান জনকণ্ঠের, ফারুক আহমেদ, শ্রীমঙ্গলের খুলনা বিবিসির মানিকচন্দ্র সাহা সহ অসংখ্য সাংবাদিক হত্যা হচ্ছে এবং বলা হচ্ছে আমার স্বাধীনতার যে 50 বছর আমরা পালন করলাম, স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। গণতন্ত্রকে সমুন্নত রাখতে হলে আপনাকে জনগণের মৌলিক অধিকার এবং মৌলিক অধিকারই শুধু না, প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা, এগুলো আপনাকে দিতেই হবে। একটা একটা জনসমষ্টি নিয়ে যখন আপনি রাষ্ট্র গঠন করেছেন, সেই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন, তখন আপনার দায়িত্ব বর্তায়। সেক্ষেত্রে এই বর্তমান সরকার, দীর্ঘমেয়াদী একটি সরকার এবং বাংলাদেশের নানান প্রান্ত উন্নয়নের যে অবকাঠামো নির্মাণ করেছে, এটা নিঃসন্দেহে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বিভিন্ন এলাকায় হঠাৎ করে, আর বিশেষ করে গণমাধ্যম কর্মীদের উপরে যে খড়গহস্তটা প্রত্যক্ষ পরোক্ষভাবে চলে আসছে, এই বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে এখন পর্যন্ত আমরা দেখি। এটা আমরা খুব হতাশ। এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা, গণমাধ্যম সমাজ হতাশ। এই জায়গা থেকে সরকারকে আমি বলবো উঠে আসতে হবে, গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়াতে হবে, তাদের নিয়ে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আবু সাইদ, এই শুধুমাত্র সরকার কি আসলে দায়ী, নাকি আমরা নিজেরা যারা গণমাধ্যমের কর্মী, আমাদের ভিতরেও এক ধরনের অনৈক্য এবং বিভিন্ন বহুধা দ্বিধায়, মানে বিভক্তি হয়েছে নানান স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে? এটা অনেকেই জানে, এটা দৃশ্যমান, ঠিক আছে। এটাও কি আসলে একটি কারণ যে আমাদের আসলে ঐক্যবদ্ধ একটা শক্তি যখন ছোট হয়ে যায়, তখন তৃতীয় সেই শক্তি যারা দুর্বৃত্ত, তাদের বিরুদ্ধে যখন কোনো সাংবাদিক কলম ধরছে, তাকে হত্যার জন্য যে তার উদ্যত আচরণ, এটা যে ঘটছে, এটার জন্য তো আমাদেরও কম বেশি দায় আছে। সাগররুনি হত্যাকাণ্ডের পর আমরা যখন রাজপথে আন্দোলনরত, ঢাকা বিএফইউ, তারপরে ঢাকা প্রেস ক্লাব, সাংবাদিক সংস্থাগুলো সব একত্রে আপনার তখন আন্দোলন করছিল ঢাকার প্রেস ক্লাবে, হাইকোর্ট মোড়ে,
ওই সময়ে তখন আন্দোলনে মুখরিত ঢাকা, উত্তাল রাজপথ। ঠিক ওই মুহূর্তে কিছু আমাদের সাংবাদিক নেতারা পদ পদবীর জন্য বিভিন্ন জায়গায় যোগদান করে যায়। তারপরে তো আন্দোলনটা আস্তে আস্তে ধীর গতি পায়। আমার দেখা আপনার ঐক্যমত গণমাধ্যম কর্মী আছে, নেই তা না, সহমত আছে, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, হ্যাঁ, কিছু পৃষ্ঠপোষক থাকে, তাদের কথাতে অনেক সময় গণমাধ্যম কর্মীরা চেয়েও অনেক কিছু করতে পারে না। কিন্তু তারপরেও বিভিন্ন আন্দোলনে গণমাধ্যম কর্মীরা সক্রিয় এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদ একবারে মাঠ পর্যায় থেকে তুলে নিয়ে আসতে যে গণমাধ্যম কর্মীদের যে চেষ্টা থাকে, নিষ্ঠা থাকে, সেটা চলমান। ইয়েতে আপনার হয়তোবা দেখা যাচ্ছে যে সাংবাদিকদের পেশাগত সংগঠন হিসাবে, পেশাজীবী সংগঠন হিসাবে একাধিক সংগঠন থাকতে পারে। সাংবাদিকরা সেই একাধিক সংগঠনের সদস্য হিসাবে তারা, আমি এই বিভক্তির কথা বলছি না, আমি চিন্তাগতভাবে বিভক্তির কথা বলছি। যে অনেক ক্ষেত্রে পার্টিজেন একটা বিষয় আছে, কেউ আওয়ামীপন্থী সাংবাদিক, কেউ বিএনপিপন্থী সাংবাদিক, কেউ বাম ঘরানার সাংবাদিক, এই যে তার শশক, এখানেও খুব বেশি সমস্যা ছিল না। কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে যত কিছুই হোক না কেন, এই পার্টিজেন ভাবনা থেকে সেই পার্টিজেন সাংবাদিকগুলো সেখান থেকে সরতে পারছে না। ব্যত্যয়টা হচ্ছে ওইখানে সমাজে, আপনার সমাজে খুব সাধারণ মানুষের সঙ্গে গণমাধ্যম কর্মীরা মিলেমিশে থাকে এবং সেখান থেকে তথ্যপত্র নিয়ে প্রতিদিনের নিয়মিত কাজ করে। এক্ষেত্রে কিছু গণমাধ্যম কর্মীরা থেকেই থাকে, হ্যাঁ, তারা সমাজে এমন একটা জায়গায় থাকে, তারা, হ্যাঁ, তাদের ফেরানোর জন্য আমাদের যেসব প্রেস ক্লাবগুলো আছে সেগুলো কাজ করতে পারে সঠিক পথে। যারা ভুল পথে রয়েছে, যারা অপসাংবাদিকতা করছে, হলুদ সাংবাদিক আছে, তারা, তাদের বোঝাতে হবে, তাদের মোটিভেশন করতে হবে, হ্যাঁ, তাদের নিয়ে আসতে হবে, তাদের সঙ্গে লেগে থাকতে হবে। তার মানে এই নয় যে যারা বিভিন্ন রকম অপরাধে যুক্ত, তাদেরকে আমরা ছেড়ে দেব, তাদের করতে সুযোগ দেব। এই সুযোগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা খুব উদাসীন। আমাদের প্রেস ক্লাব, যে সমাজে এই সংগঠনগুলো আছে, এগুলো এইসব বিষয়ে খুব উদাসীন। যে হলুদ সাংবাদিকতা, তারপরে আপনার মুঠোফোন সাংবাদিকতা, এগুলো যে প্রতিরোধ গড়ে তুলবে সেই ব্যবস্থা আমাদের নেই। সেই কারণে অনেক সময় অনেক কিছু ভাইরাল হয়ে যায়, এমন নিছক ঘটনা, এমন ভুল তথ্য, হ্যাঁ, ইনফরমেশন সমাজে ছড়িয়ে যায়। সাইদ, আমাদের আসলে কি করার আছে? আপনার পরামর্শটা কি? আপনাকে যদি আমি বলি যে আমি মেহেরপুরকে নিয়ে যদি কথা বলি, মেহেরপুরের অনেক সিনিয়র সাংবাদিক, সিনিয়র জুনিয়র মিলিয়ে যারা মূলধারার গণমাধ্যমের সাথে যুক্ত, তারা ওপেন চাঁদাবাজি করে, তাদের কথোপকথন ভাইরাল হয়, তারপরেও তারা বীর দর্পে তারা সাংবাদিকতা করছে। আপনি কি মনে করেন না যে ওইখান থেকে আপনি যার বিরুদ্ধে এই আচরণটা করলেন, যেখান থেকে আপনি ইন্টারেস্টটা গ্রহণ করলেন, তারা আপনাকে কি ছেড়ে দেবে? সেখান থেকে কি একটা প্রতিক্রিয়া, প্রতিহিংসা সেখান থেকে কি তৈরি হয় না? সেখান থেকে কি কোনো একটা সাংবাদিক হত্যা হতে পারে না? তাহলে আজকে যারা এগুলো করছে গোষ্ঠীগতভাবে, আমি আপনি কি আসলে সেইটা দায় বহন করছি না? তাদের দৃষ্টিতে তারা মনে করছে যে আমি তার কাছ থেকে চাঁদাবাজি না করলে আমি হয়তো আর একখান থেকে করছি, যেহেতু ওপেন সিক্রেট হয়ে যাচ্ছে কিছু জনের চাঁদাবাজি। এই যারা আপনার চাঁদাবাজিতে যুক্ত আছে, আমাদের ছোট সময় আপনিও জানেন, আমরাও জানি কারা কারা এই কাজগুলো করে। এখন সৎ বুদ্ধি তাদের যদি হয়, গণমাধ্যম কর্মী আমরা কেন হয়েছি? আমাদের তো একটা এম ছিল, ইচ্ছে ছিল যে আমরা সমাজের এই আমূল পরিবর্তন করব, বিভিন্ন অসঙ্গতি তুলে ধরবো, যেগুলো সেগুলো সঙ্গতিতে আসে, সমাজের একটা আর্থিক, মানসিক, স্বাস্থ্যগত উন্নয়ন হবে। মানুষ সমাজ থেকে কী চায়? একটা নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা, নিরাপদ জীবনযাত্রা। সেই কার্যক্ষেত্রটা তৈরি করার পথটা প্রসারণ ঘটানোর জন্য আমাদের এই গণমাধ্যম কর্মী হিসাবে আত্মপ্রকাশ ঘটানো।
আমরা কাজ করি মাঠ পর্যায়ে, বিভিন্ন তথ্য, ছোট ছোট কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, যে নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষগুলোকে টেনে একটা জায়গায় আনার চেষ্টা করি। মূল কথা, আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখার চেষ্টা করি। সেই ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, যারা আপনার হলুদ সাংবাদিকতা নিয়োজিত আমাদের সমাজে আছে, আমাদের ভিতরে আছে, আমাদের বাইরে আছে। সেই মানুষগুলো, সেই ব্যক্তিগুলো চিহ্নিত করে তাদেরকে বিভিন্নভাবে মোটিভেশন করে এক মানে সৎ পথে আনার চেষ্টা আমি মনে করি এখনও সুযোগ আছে আমাদের করার। আমাদের যারা সাংবাদিক নেতারা আছে তারা চাইলে পারে যে দেখেন আপনারা এই কাজগুলো করা থেকে বিরত থাকেন, সমাজ এভাবে কলুষিত হয়ে যাবে, আপনি অপরাধ করবেন, সে অপরাধরা আরও বড় সুযোগ পাবে। তাকে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য গণমাধ্যম করবে না, কিন্তু দায়ী থাকবে। সেক্ষেত্রে থেকে আমাদের উঠে আসতে হবে, আর কোনো উপায় নেই। এখনই পরিকর আমাদের পরিকল্পনা করতে হবে যে এই ব্যবস্থা থেকে আমাদের কীভাবে উত্তরণ করা যায়, কিভাবে এই হলুদ সাংবাদিকতার চাঁদাবাজ থেকে আমাদের সমাজকে মুক্ত করা যায়। আমি চাই না, আমরা চাই, সবাই চায় একটা সুন্দর সমাজ আমরা একটা নতুন প্রজন্মকে উপহার দিই, যেখানে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ঘুষ থাকবে না, অসামঞ্জস্য থাকবে না, বর্ণ বৈষম্য থাকবে না, ধর্ম বৈষম্য থাকবে না। এর একটা সমাজ বিনির্মাণে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ের একটা কথা বলি আপনাকে সাইদ, যে এই শহরতলায় একটা স্কুলে, শহরতলার একটা স্কুলের 4র্থ শ্রেণীর একটা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আফফান নামের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। এবার সেই ছাত্রীর বাবাকে আমার গণমাধ্যম থেকেও যখন তার স্টেটমেন্ট নেওয়ার জন্য কথা বলা হচ্ছে, তখন তিনি বলছেন, আপনি আবার এখন ফোন করছেন আমাকে, ফোন শেষে তো আপনি আবার ওই আফফানের কাছ থেকে টাকা নিয়ে যাবেন। আমার কাছে ফোন করে সব জানছেন, জেনে ওই শিক্ষকের কাছে যাচ্ছেন, শিক্ষকের কাছ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছেন, কাজের কাজ তো কিছুই হচ্ছে না। ওপেন একটা ব্যাপার, ওপেন। এই সব কথাগুলো যখন আমরা শুনি আমরা আহত হই, বলে আমাদের বিবেক তখন ক্রন্দন করে। তো এই কারণে কি আমরা গণমাধ্যম কর্মী হয়েছি? এই জন্য, এই লক্ষ্যে কি আমরা এই সারাদিন এই অক্লান্ত পরিশ্রম করি? সাইদ, ইএনআই বিরোধী দল বলে রাজনীতি তো শেষ হয়ে গেছে, রাজনীতি তো মাঠে কোনো রাজনীতি না, না, রাজনীতি চর্চা বন্ধ। সাধারণ মানুষ তারা কিন্তু আসলে এদেশটা এমন একটা ব্যাপার, সকল কিছুতেই তদবির। আপনি একটা ক্রেতা হিসাবে আপনি কোনো দোকানে গিয়ে দোকানদারকে বিশ্বাস করছেন না, সে আপনার কাছে ন্যায্য দামটা নিচ্ছে না, অনেক বেশি নিচ্ছে না, কতটুকু বেশি নিচ্ছে। সেক্ষেত্রে আপনি যখন চিন্তা করছেন যে অমুকজনের সাথে, এই দোকানের মালিকের সাথে ভালো সম্পর্ক, তাকে নিয়ে গেলে আমি হয়তো ঠকবো না। আমি এটা বলছি এ কারণেই, আমাদের যাপিত জীবনের প্রতিটা ক্ষেত্রে মানুষ একজনের উপরে নির্ভর করতে চায়, মানে আপনার একটু তদবির মাধ্যম খোঁজে, সকল ক্ষেত্রেই কিন্তু তদবিরের মাধ্যম খোঁজে। সেটা একটা স্যান্ডেল কেনা থেকে শুরু করে একটা বড় পর্যায় পর্যন্ত। এই যখন অবস্থা, তখন আপনি দেখেন, আপনি খেয়াল করেন, আপনি খুব গুরুত্বপূর্ণ মেহেরপুরের দায়িত্ব পালন করছেন সাংবাদিক হিসেবে। সাধারণ মানুষ, আমাদের এই টেবিলে সারাটা দিন কম মানুষ আসে না, নানান পর্যায়ের নির্যাতিত হয়ে যখন কোনো জায়গায় কোনো আধার পাচ্ছে না, তখন সাংবাদিকদের কাছে আসছে। সাংবাদিকরা তো এখন তার সত্যিকার অর্থে শুধু নিউজ কালেকশনের মধ্যেই সীমাবদ্ধ না। হয়তো আপনি একটা গ্রামে গিয়েছেন একটা নিউজ কালেকশনের জন্য, হয়তো আপনাকে সেই নিউজের স্বার্থটা ত্যাগ করে ওই দ্বন্দ্বটাকে কম্প্রোমাইজ করে দিয়ে আসছেন আপনি, যে অনেক ক্ষেত্রেই এরকম হচ্ছে। এই যখন ঘটনা, সাংবাদিকরা অনেক দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছে, ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে আপনার আমার অনেক সহকর্মী চাঁদাবাজি করে বেড়াচ্ছে। এটা আমাদের জাতীয় যে প্রেস ইনস্টিটিউট আছে, তারা লিগ্যাল অ্যাকশন নিতে পারে তালিকা অনুসারে। হলুদ সাংবাদিকদের আইন আছে, হ্যাঁ, কিন্তু সব মিলিয়ে আমি বলবো এগুলোকে নিবারণ করার জন্য আমাদের প্রেস ক্লাবের যে নেতা রয়েছেন তাদের গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা রয়েছে।
এইসব বিভিন্ন উদ্যোগ তাদের নিতে হবে। সবাইকে নিয়ে এক ঐক্য মতে আমাদের একটা জায়গায় আসতে হবে। আমাদের শপথ নিতে হবে নতুন করে আবার, যে না, আমরা সমাজ আমূল পরিবর্তন করব। আমরা সকল প্রকার অন্যায় থেকে নিজেকে তো দূরে রাখবই, অন্যকেও দূরে রাখার চেষ্টা করব। মানসিক মূল্যবোধ যদি আপনি পরিবর্তন না করতে পারেন, তাহলে এই সমাজ থেকে ঘুণে ধরে সমাজ পরিবর্তন করতে পারবেন না আপনি। দেখেন, এই আজকের যে বাস্তবতায়, এই বাস্তবতায় সত্যিকার অর্থে আজকে আমরা শুধু গণমাধ্যমের মানুষ হিসেবে বলছি না, মানুষের সত্যিকার অর্থে কাউকে গিয়ে তার অভিযোগ বলার কোনো জায়গা নেই। সাধারণ মানুষের কাকে বলবে, কে সেখান থেকে সুরক্ষা পাবে? আমরা হয়তো কখনো কখনো থানার ওসিকে ফোন দিচ্ছি বা এসপিকে ফোন দিচ্ছি যে বিষয়টা একটু দেখেন, এই মানুষটা কিন্তু অবিচারের শিকার হচ্ছে, তার বিষয়টা দেখা উচিত। অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি আদালতের নির্দেশনা পর্যন্ত উপেক্ষিত হচ্ছে। জবরদখলের যে যারা যে সমস্ত মানে আচরণে যারা অভ্যস্ত, তারা এই সমস্ত আচরণগুলো করছে। আমরা তাদের সাম্প্রতিক সময় উজলপুরের একটা কথা বলছি। উজলপুরে আমরা একটা জমির মালিক, তিনি এসে হাও হাও করে কাঁদছেন যে তার রাস্তা ছিল, সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আমরা কয়েকজন সাংবাদিক সেখানে গিয়েছি ছুটে। হ্যাঁ, আমাদের তো আসলে সমাজের এই সঙ্গতি অসঙ্গতি, ন্যায় অন্যায় তুলে ধরার প্রশ্নে অন্য কোনো এজেন্ডা তো আমাদের নাই, অন্য কোনো অভিপ্রায় তো আমাদের নাই। আমরা সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে অনেক ক্ষেত্রে গলা চড়া করেও কথা বলতে হচ্ছে, কিছুটা সময় হয়তো পুলিশি আচরণও করতে হচ্ছে, যেটা হতে পারে না, দেখব আপনাকে, এইভাবে বলে অনেক সমস্যার সমাধান করছি। এর মধ্যে থেকে আজকে যখন একটা সহকর্মী নিখোঁজ হয়ে যায়, হত্যা হয়ে যায়, কোনো একটা নিউজকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আইসিটি মামলা হয়ে যায়, ভাবা যায় সেটা আতঙ্ক না? আতঙ্ক সমাজের কাছে মানে এটা থ্রেট, আপনাকে বোঝানো হচ্ছে। এটা গণমাধ্যম কর্মীদের থ্রেট, যে এই যে রুবেল 5 দিন নিখোঁজ ছিল এবং তার লাশ পাওয়া গেল, এই মেসেজটা যারাই দিয়েছে তারা আমাদের সকল গণমাধ্যম কর্মীকে দিচ্ছে যে তোমরা সাবধান হয়ে যাও, বেশি কিছু করতে গেলে কিন্তু এরকম খবর হতে পারে। তাহলে আমরা তো এইরকমই মেসেজ পাচ্ছি, ভয় পাচ্ছি, আমরা আতঙ্কিত। একদম। আমরা কোন সমাজে বসবাস করছি যে সমাজ আমাদের নিরাপত্তা দিতে পারছে না? আমি এখান থেকে বাড়ি যাব, আমার দৈনন্দিন কাজ সেরে আমি বাড়ি যাবো, আমি কতটুকু নিরাপত্তা নিয়ে বাড়ি যেতে পারছি? আমি তো আতঙ্কিত থাকি, আমার পরিবার আতঙ্কিত থাকে। তাই আমার আশেপাশের অনেক মানুষ বলে যে এইসব পেশায়, এত ঝুঁকিপূর্ণ পেশায় চাকরি করা ঠিক না। হ্যাঁ, অনেক কথা বলে। তারপরেও আমরা যে শপথ নিয়েছি যে একটা সুস্থ, একটা স্বাস্থ্যগত, একটা উন্নয়ন, একটা উন্নত একটা সমাজ ব্যবস্থা তৈরি করার কাজ আমরা করব, মানুষকে জানাবো, বোঝাবো, তৈরি করবো একটা সমাজ যেখানে মানুষের ধনী দরিদ্র বৈষম্য কমে আসবে, সমাজ একটা মানুষের স্থিতিশীলতা আসবে, সুন্দর একটা সমাজ বিনির্মাণ করবো আমরা। আমাদের লক্ষ্য একটাই, যে দেশের উন্নয়ন। আমরা উন্নয়ন চাই, দেশের সুখ চাই, শান্তি চাই, দেশের মানুষ যেন সবচেয়ে সুন্দর থাকে, সারা বিশ্বের চোখে আমরা যেন উন্নয়নশীল একটা দেশে রূপান্তরিত হতে পারি। এই বাঙালি যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে, রক্ত দিয়েছে, ভাষার জন্য দিয়েছে রক্ত এবং স্বাধীনতার জন্য, সেই বাঙালি উন্নত হয়েছে। নিজের অর্থে পদ্মা সেতু করেছি আমরা, নিজের অর্থে আমাদের দেশের মানুষের টাকা 1 টাকা 2 টাকা জমা করে আমাদের পদ্মা সেতু করেছি আমরা পারি, আমরা দেখাই দিয়েছি সারা বিশ্বকে। আমরা ঠিক সেরকম একটা দেশে আমরা সমাজ ব্যবস্থাকে উন্নয়ন করতে চাচ্ছি। সমাজের একটা শ্রেণী একেবারে নিচে পড়ে আছে, যাদের বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, দীক্ষা এখনও তাদের স্পর্শ করেনি। সেই সব মানুষকে কিভাবে টেনে একটা স্তরে আনা যায়, সেই চেষ্টায় আমাদের অব্যাহত। কিন্তু এই চেষ্টাতে সরকার তো এ বিষয়ে সবসময় করছে, সরকারের পাশাপাশি আমরা আলাদা একটা বেসরকারিভাবে আমরা কাজ করি। আমরা বিভিন্ন রকম অসঙ্গতি তুলে ধরি। গণমাধ্যমের কাজ কি? সরকারকে দেখিয়ে দেওয়া যে এই জায়গাটা এই অসঙ্গতিটা হচ্ছে, আপনারা এই কর্মকর্তা এই কাজটা করছে না, এটা এরকম হওয়া উচিত ছিল। সেই সরকার যদি বোধোদয় হয়, সরকার যদি বুঝতে পারে না আমাদের এই কাজগুলো, এই কাজ হচ্ছে, এটা ঠিক আছে, এইভাবে আমরা করব। প্রতিটা সরকারের প্রথম দায়িত্ব হলো মানুষের মৌলিক চাহিদা পূরণ করা। আপনি দেশে বর্তমান এখন কি চলছে, তেলের দাম ধরেন 2-1 দিনের ভিতরে বাড়বে,
মানুষ কিন্তু এখন আতঙ্কিত। চাল ডাল তেল প্রতিটা জিনিসের দাম বেশি। আপনি যে সমাজে মানুষকে রাখবেন সুখে, যে দায়িত্ব নিয়েছেন, যে শপথ নিয়ে আপনি সরকার গঠন করেছেন, সে দায়িত্ব কতটুকু আপনি পালন করতে পারলেন, সে বিষয়ে কিন্তু একটা দ্বিধা রয়ে গেছে। বিস্তর আমরা আলোচনা করতে পারি। সেক্ষেত্রে যা বলছিলেন যে এত যে এই সফলতা, এর মধ্যে যতটুকু সফলতা আছে, কারোর ব্যক্তি বা গোষ্ঠীগত যে স্বার্থের বিপরীতে যারা মনে করছে যে তাদের স্বার্থের উপরে আঘাত আসছে, যার ফলশ্রুতিতে হাসিবুর রহমান রুবেল তাদের হাতে নিহত হচ্ছে, এরপরে কে? মাহবুব চান্দু অথবা আবু সাইদ, এরপরে যে কেউ হতে পারে। যে কেউ। আপনি যে কলমে লিখবেন, আপনি কতটুকু নিরাপদ? সেটাই। আমি যে সম্প্রতি একটা আমরা নিউজ করলাম একটা সড়ক নিয়ে, সড়ক না করে টাকা নিয়ে চলে গেছে। তো এইসব যখন আমরা নিউজ করি, তারপরে আমরা কতটুকু নিরাপত্তা থাকি সেটা আমরা বুঝি না। আমরা কোথায় কোথায় যাই সেটা আমরা আগে থেকে চিন্তা ভাবনা করে রাখি না। তো আমাদের নিরাপদ, আমরা চেষ্টা করি আমরা নিরাপদ থাকা, তারপরেও কতটুকু আমরা নিরাপদ? অনেক ধন্যবাদ আবু সাইদ স্টুডিওতে এসে কথা বলার জন্য। আবার হয়তো কোনো দিন আপনাকে অতিথি হিসাবে ডাকবো। আমিও সকল মেহেরপুর প্রতিদিনের দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। এরকম অনুষ্ঠান করে আমরা সমাজে বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি। সমাজে আমূল পরিবর্তন হবে, আমরা জানবো, আমরা বুঝবো, ঘটনার পিছনে আগে সব কিছু জেনে আমরা সামনে আমাদের উদ্দেশ্য লক্ষ্যে আমরা পৌঁছব। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, শুনছিলেন আবু সাইদের কাছ থেকে কথা। আজকে আসলে অন্য বিষয় নিয়ে কথা বলতেই পারলাম না। একটা প্রতিবাদ তো থাকাই উচিত। সহকর্মীর মৃত্যুতে তার মৃত্যু যন্ত্রণার, সেই মৃত্যু যন্ত্রণায় সে যে আমাদেরকে যতটুকু যন্ত্রণাটা দিতে পেরেছে সে তো চলেই গিয়েছে। আসলে এই বিষয়টা থেকে খুব বেশি সরতে পারলাম না। আপনারা জানেন, কথা বলছিলাম আবু সাইদের সাথে, যে এখন কারো কাছে অভিযোগ করারও কোনো জায়গা নেই। কম বেশি সাংবাদিকদের কাছে আপনারা আসেন, আমরা আমাদের সাধ্যের জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করি। আমাদের আত্মসমালোচনাও আমরা আজকের আলোচনায়ও করেছি। আমাদের মধ্যেও দুর্বৃত্ত আছে, হলুদ সাংবাদিকতা করে। আমরাও বিতর্কের ঊর্ধ্বের কোনো মানুষ নই। কিন্তু আপনি যে সংবাদটুকু পাচ্ছেন, সেই বালিশ কাণ্ড থেকে শুরু করে আজকের যে আপনার লোডশেডিং পর্যন্ত, এই সংবাদগুলো কিন্তু এই আমাদের মতো গণমাধ্যমের মানুষগুলো থেকেই পাচ্ছেন। গণমাধ্যমের এই সংবাদকর্মীগুলোর কাছ থেকেই কিন্তু পাচ্ছেন। সেই ক্ষেত্রে অন্তত এই গণমাধ্যম বেঁচে না থাকলে কিন্তু এই রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু থাকবে না। আপনার কথা বলার অধিকার যদি রাষ্ট্র কেড়ে নেয়, আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া যদি ব্যাহত হয়, তাহলে এই রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা খুব স্বল্প পরিসরে কিছু মানুষ, কতজনই বা সাংবাদিকতা করে, গণমাধ্যমের সংখ্যাই বা কত? সেক্ষেত্রে আমরা যারা এই একত্রিত হয়ে এই সমাজ বিনির্মাণে ন্যূনতম একটা অবদান রাখার চেষ্টা করি, সুস্থ সুন্দর একটা সমাজ নির্মাণের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা আমাদের শক্তি, আপনারা আমাদের পাশে থাকবেন। এই বলে আজকের আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।